অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে অবশেষে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন সিটি মিনিস্টার বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে নিজ দলের মধ্যেই ব্যাপক চাপের মুখে ছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই নেতা। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ তদন্ত করেন ব্রিটেনের মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। বাংলাদেশেও তার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করেছে দুদক। আরো জানাচ্ছেন আদিন সচিব। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক নানা দুর্নীতির অভিযোগ ওঠে শেখ পরিবারের বিরুদ্ধে। শেখ হাসিনা ছাড়াও বোন শেখ রেহানা, তার মেয়ে, যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে তদন্ত চলছে দেশে, আলোচনা আছে বিদেশেও। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে প্রশ্ন উঠেছে। দুদকের তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার হয় গুরুত্ব দিয়েই। সব অভিযোগে বিশ্লেষণ করে এখানে কোনো ব্যক্তি এখানে মুখ্য নয়, অপরাধটাই এখানে মুখ্য। 2013 সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে টিউলিপের উপস্থিত থাকার ছবিও বড় করে সংবাদে আসে ব্রিটিশ গণমাধ্যমে। এমনকি টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান একজন বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য। এমন পরিস্থিতিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি। গেল বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা 4র্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ। আদিন সচিব, এটিএন বাংলা। আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, ঘোষণাপত্রের বেশ কিছু বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিমত থাকলেও বৈঠকে সর্বদলের ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র চূড়ান্ত হবে। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের অগ্রগতি সম্পর্কে জানাতে ব্রিফিং করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ইতিমধ্যে বেশিরভাগ রাজনৈতিক দল ও বেশ কিছু সংগঠনের সাথে ঘোষণাপত্রের বিষয়ে আলাপ হয়েছে। এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল, ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন, কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি হয়। ফলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে। ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে, ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না। আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে, ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা দরকার আছে। কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন। ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো ইতিমধ্যে যেহেতু যাবে সবার কাছে, সবাই বসে কথা বলেন। কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াতে চাচ্ছি এবং কতটুকু কাটছাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে। আমরা মনে করি যে এটা হয়ে যাবে, এটা সম্ভব হবে। পরশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে, এটার ভিতরে কি আছে, কবে এটা ঘোষণা হবে। বাংলাদেশের জনগণ ও ছাত্রদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও প্রত্যাশা ঘোষণাপত্রে প্রতিফলিত হবে বলেও জানান তিনি। আমরা যদি চাই যে 3rd আগস্টে 5th আগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল, সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন সবাই উপস্থিত থাকবে। জুলাই ঘোষণাপত্র ধারণ করে পরবর্তী সরকার গঠন হবে বলেও প্রত্যাশা মাহফুজ আলমের। এই ডকুমেন্টকে, প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলিয়ে। আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে। কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণঅভ্যুত্থানের শক্তি হবেন এবং তারা এই প্রক্লেমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন, জনগণ থেকে নির্বাচিত হবেন। বৃহস্পতিবারের বৈঠকে জাতীয় পার্টি সহ গণ অভ্যুত্থানের বিপক্ষের কোন রাজনৈতিক দল অংশ নিতে পারবে না বলেও জানান উপদেষ্টা মাহফুজ আলম। আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
এবছর জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই। গণহত্যাকারী শেখ হাসিনার বিচারে তড়িঘড়ি করা ঠিক হবে না জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুল আহসান। স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ করা হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে। নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি, সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করেন বিএনপি মহাসচিব। বিএনপি জামাতের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলেও দাবি করেন তিনি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট, সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে, তাহলে সেখানে নির্বাচন কিভাবে? রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে গণহত্যাকারী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কৃতকর্মের জন্য আওয়ামী লীগকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার হবে, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে এই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সংবাদ সম্মেলনে নিত্যপণ্য ও সেবার উপর ভ্যাট ট্যাক্স বাড়ানোর সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি জানান, সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানকে সমর্থন করে তার দল। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাবনা জমা দেবে রাষ্ট্র সংস্কারে গঠিত 4 কমিশন। চূড়ান্ত করা হয়েছে সুপারিশমালা। ক্ষমতার এককেন্দ্রিকতা দূর করে ভারসাম্য আনার লক্ষ্যেই প্রস্তাবনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অন্যদিকে স্বাধীন ও কার্যকর নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সুপারিশমালা দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দিকে। নানা পক্ষের মতামত ও প্রস্তাবনার আলোকে এরই মধ্যে সুপারিশ চূড়ান্ত করেছে 2 কমিশন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ জানান, ক্ষমতার ভারসাম্য আনা ও গণতন্ত্র সুসংহত করতে দেয়া হচ্ছে নানা প্রস্তাব। ফলে জবাবদিহিতাটা কেবলমাত্র ক্ষমতার ভাগবন্টনের মধ্যে দিয়ে তো ভারসাম্য তৈরি করা যাবে না, এটা সাহায্য করবে। এই জায়গাগুলিতে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। তিনি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আসন বাড়ানোর পাশাপাশি সংসদ সদস্যদের স্বাধীনতা ও বলিষ্ঠ ভূমিকা নিশ্চিত করতে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। একই ব্যক্তি সরকার ও দলের প্রধান যেন না হয় সে ব্যাপারেও বিধিনিষেধ থাকছে প্রস্তাবনায়। সংসদের আকার আপনি এই দিক থেকেও যদি বিবেচনা করেন যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, আমরা 7.5 কোটি মানুষ ছিল, নাগরিক ছিল, এখন প্রায় 18 কোটি। তো সকলের ভয়েস যদি আমরা ইনকর্পোরেট করতে চাই, আরো ছোট ছোট আকারে নিতে চাই, তাহলে তো আপনার সংসদের আসন বাড়াতে হবে, যাতে করে নাগরিকরা তাদের প্রতিনিধিদের সঙ্গে আরো সরাসরি ইন্টারঅ্যাক্ট করতে পারে। 70 অনুচ্ছেদের পরিবর্তন তো অনিবার্য, কিন্তু ফ্লোর ক্রসিং এর ওই বিপদটা এড়াবার চেষ্টা করে যা করা হয়েছে সেটা আরো বড় বিপদ ডেকে নিয়ে এসছে। অন্যদিকে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে স্বাধীন নির্বাচন কমিশন গঠনকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবনা তৈরি করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা জানান, নির্বাচন কমিশনের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশনের কে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, তাদেরকে আরো শক্তিশালী করা,
এবং তাদের একই সাথে তারা যাতে অতীতের মতো যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, পক্ষপাত দুষ্ট আচরণ করেছে, সেই রকম ব্যবস্থা যাতে সৃষ্টি না হয়, এগুলোই অগ্রাধিকার পাওয়া দরকার। একই সাথে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা গুরুত্বপূর্ণ। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে থাকছে না সুনির্দিষ্ট সময়সীমা, তবে নির্বাচনের আগেই এই দুই কমিশনের সংস্কার বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন তারা। আমরা এটা সরকারের সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতেই এগুলো নির্ধারিত হবে। রাষ্ট্র সংস্কার একটা চলমান বিষয়, কিন্তু নির্বাচনের পদ্ধতির সংস্কার কিন্তু চলমান বিষয়। ফলে কিছু কিছু জিনিস তারা যদি একমত হন আগে করা যায়, কিছু জিনিস হয়তো পরের জন্য রাখা যেতে পারে। বুধবার নির্বাচন ও সংবিধান সংস্কার কমিশন ছাড়াও দুদক ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।